মাত্র 16 বছর বয়সে এক বাচ্চা মেয়েকে বাসর ঘরে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শ্রাবণ। কিছুক্ষণ আগেই কবুল বলে এসেছে সে, গায়ে এখনো মেরুন রঙা পাঞ্জাবি। রীতিমতো বাবা মায়ের চাপে বাধ্য হয়ে বিদেশ থেকে ফেরা মাত্র বিয়েতে রাজি হয়েছে সে। এমনকি কোনের মুখ না দেখেই বিয়েতে বসতে হয়েছে শ্রাবণকে। অথচ বাসর ঘরে ঢুকে যে এভাবে একটা চমক খাবে তা ভাবেনি। বিছানায় ফুলের সমাহারের ঠিক মাঝে বসা কিশোরী শ্রাবণকে এক পলক দেখে আরো বেশি গুটিয়ে এলো। এলোমেলো করে কোনো মতে পরা লাল টুকটুকে শাড়িটাও জড়িয়ে নিল গায়ে। ঠোঁট চেপে ঘোমটার আড়াল থেকে দেখার চেষ্টা করলো তথাকথিত বুড়ো লোকটাকে। তবে এই মুহূর্তে ঘোমটার আড়ালে থেকেই ধারা আবিষ্কার করলো চাচির কথা মতে তাকে মোটেই কোনো বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয়নি। তার সামনে থমেরে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ সুন্দর, একদম ছোটবেলায় তার দাদির মুখে শোনা সুদর্শন রাজপুত্রের মতো। এত সুন্দর লোকটা তো মোটেই বুড়ো নয়। বিষয়টা ভেবে আরো গুটিয়ে এলো ধারা। চোখ নামালো সহসা, ভয় পেল। অজানা আশঙ্কায় ঠোঁট কেঁপে উঠল। হুট করে মনে হলো তাকে যদি এখন সেই লোকটা মারে। গ্রামে যে কতবার এসব দেখেছে সে তো শুনেছিল স্বামীরা নাকি অনেক খারাপ হয়, মাঝে মাঝে মারধর করে। এমনকি এই লোকটা তাকে আঘাত করবে। এখন কি এই লোকটা তাকে আঘাত করবে? এবার আরেকটু কুণ্ঠিত হলো মেয়েটা, ঠোঁট ফুপিয়ে কান্না পেল। এদিকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাবতে থাকলো তার এখন কি করা উচিত। সে আসলেই ভাবতে পারছে না যে কিভাবে তার বাবা এমন একটা পিচ্চি বাচ্চা মেয়েকে তার জন্য নিয়ে এলো। মেজাজ খারাপ হলেও নিজেকে শান্ত রেখে বড় করে দীর্ঘশ্বাস ফেললো শ্রাবণ। সকালে বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। শ্রাবণকে এগিয়ে আসতে দেখে সহসা বিছানা থেকে নামলো ধারা। চুরির রিনঝিন শব্দে মুখরিত হলো নীরবতা। শ্রাবণ বোঝেনি কেন মেয়েটা হুট করে লাফ দিল। পুরোপুরি বিছানার কাছে আসতেই ধারা দ্রুততার সহিত ঝুঁকে শ্রাবণের পা ছুঁয়ে সালাম করলো। পায়ে কোমল হাতে স্পর্শ পেতেই চমকালো শ্রাবণ, কিন্তু নড়ল না, ভ্রু কুঁচকে রইল। সালামের পাট চুকিয়ে দাঁড়ালো ধারা। ঘুমটাটা এখনো গলা অব্দি। মাথা নিচু করেই হাত কসলাতে শুরু করলো। এখানে বসিয়ে রেখে তখন তাকে এক খালা বলেছিল যাতে উনি আসলে পা ছুঁয়ে সালাম করে। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখতে থাকলো মেয়েটা ছটফটানি। কেন এভাবে মুচড়াচ্ছে মেয়েটা? সে কি কিছু বলেছে নাকি করেছে? কি বলবে তা বুঝতে না পেরে শ্রাবণ লক্ষ্য করলো গরমে মেয়েটা হাতে হয়তো ছটফট করছে। তাই ফট করে বলল, ঘুমটা উঠিয়ে নাও, স্বামীর সব কথা শুনবি। বারবার এই কথা বলা হয়েছে ধারাকে, সর্বদা নাকি স্বামীর সব কথা মেনে চলতে হয়, তাহলে আল্লাহ বেজার হয়। গুরুজনদের কথা মনে রেখেছে ধারা, তাই সে বাধ্যের মতো 2 হাত উঠিয়ে ঘুমটা উঠিয়ে ফেললো। সাথে সাথে লাল হয়ে যাওয়া রক্ত জবার ন্যায় মুখশ্রীর দেখা পেল শ্রাবণ। স্নিগ্ধ মুখটা চোখে পড়তে কুচকানো ভ্রুজোড়া শিথিল হয়ে এলো। গাঢ় করে কাজল দেয়া টানা টানা চোখটা নিচে নামানো। সদ্য ফোটা কৃষ্ণচূড়ার মতো লালিমা তার গালজোড়া রাঙিয়ে তুলেছে। বয়সের কৈশোর সুলভ স্নিগ্ধতা আর ভয়ে মিশেল থাকা মুখটা যেন অবিচারিত সৌন্দর্যের নিঃশব্দ প্রতিবাদ। পাতলা গোলাপি ঠোঁটজোড়া ক্ষীণ কাঁপছে ধারার। নাকের পাশে ছোট্ট তিলটা মুহূর্তেই নজরে এলো শ্রাবণের। সাথে সাথে ঢোক গিলল শ্রাবণ। কি এক পরিস্থিতিতে পড়ল সে। ধারা বুঝলো না কিছু। লাল রঙা শাড়িটা তার কোমল হাত দুটো আঁচল জড়িয়ে ধরেছে বাচ্চাদের মতো, যেন নিজেকে কোনোভাবে আগলে রাখার ব্যর্থ প্রয়াস। ছোট ছোট চুলগুলো কপালে এসে সুরসুরি দিয়ে বিরক্ত করলো। কোলে ধারা চুরি পরিহিত হাতটা উঠিয়ে ঠিক করলো চুল। ঘামে ভেজা কপালটা শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। শ্রাবণ এবার তাকালো ধারার দিকে। এক মুহূর্তের জন্য আবিষ্কার করলো মেয়েটার বয়স কম, তবে স্নিগ্ধতা অফুরন্ত। গলা ভারী হয়ে এলো তার। চোখ সরিয়ে নিল সেই মুখ থেকে, কারণ তার সামনে থাকা এই কিশোরী মেয়েটা কোনো স্ত্রী নয়, একেবারে শিশু। কোনো ভালোবাসার উদ্রেক হলো না তার ভিতর, বরং জেগে উঠল প্রবল এক মায়া। কিছুক্ষণ ভেবে নিজেকে বুঝে দিল শ্রাবণ। ধারার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হয় কোনো সিদ্ধান্ত শোনার অপেক্ষাতেই আছে। ওর এমন উৎসুক দৃষ্টিতে অপ্রস্তুত হলো শ্রাবণ। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ধারা ঠোঁট ভেজালো। শাড়ির আঁচল ঠিক করে মিনমিন করে বলে উঠল, ধারা। শ্রাবণ মাথা নাড়ল। এর মধ্যে উপলব্ধি করলো মেয়েটার কণ্ঠটাও অনেক স্নিগ্ধ, অনেক মায়াময়। এত সুন্দর সাবলীল সংযত কণ্ঠ তো আজকালকার মেয়েদের মধ্যে দেখাই যায় না। অথচ কি মিষ্টি লাগে একটা মেয়ের কোমল কণ্ঠস্বরে। শ্রাবণ এবার ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সোফায় ঘুমাতে পারবে? ধারা আর চোখে পাশে থাকা সোফাটা দেখে নিল। শ্রাবণের দিকে তাকিয়ে আবারও বাধ্যের ন্যায় মাথা নেড়ে জানালো,
জি পারবো। শ্রাবণ সন্তুষ্ট হলো, তার এমনিতেও কেন যেন খুব অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না কিছুই। বিদেশ থেকে ফিরে যে তাকে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতে হবে এটা আগে জানলে ফিরতই না সে। দ্রুততার সাথে শ্রাবণ বিছানায় থেকে ফুল ঝেড়ে ফেলে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো। এরপর বাম হাতে নিজের ঘাড় ডলে বলল, ঘুমিয়ে পড়ো তাহলে। বলতে দেরি কিন্তু ফট করে বিছানায় শুয়ে পড়তে দেরি করলো না শ্রাবণ। ওদিকে মুখ ফিরে চোখ বুজে ফেললো লোকটা। এদিকে ধারা অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো শ্রাবণের পিঠের দিকে। অবাক হলো এত সুন্দর ব্যবহারে। তাকে বকাবকি করলো না, গ্রামের লোকগুলোর মতো মারলো না, ভেবে মুচকি হেসে শুকর আদায় করলো সে। গ্রামের মেয়ে ধারা ছোটবেলায় বাবা মাকে হারিয়ে যখন সে চাচা চাচির কাছে বড় হয়ে বোঝা হয়ে দাঁড়ালো, তখনই মায়া করে টাকার বিনিময়ে শ্রাবণের বাবা শামিউল সাহেব ধারাকে গ্রাম থেকে নিয়ে এলেন। তিনি প্রথমে ভেবেছিলেন কোনো ভালো ছেলে পেলেই ধারাকে বিয়ে দিয়ে দেবেন, কিন্তু তার নিজের ছেলে এর মধ্যে বিদেশ থেকে ফিরে এলেই মাথায় বুদ্ধি উদয় হয় তার। ধারার মতো এত লক্ষ্মী মেয়েটাকে ছাড়তে ইচ্ছে হলো না আর, তাই নিজের ছেলে শ্রাবণের সাথেই বিয়ে পড়িয়ে দিলেন তিনি। কিন্তু বেচারি ধারা কিছুই বুঝতে পারে না, তাকে যখন গ্রাম থেকে নিয়ে আসা হলো তখন তার চাচা চাচি তাকে বলেছে তাকে বড় লোকের সাথে বিয়ে দিয়ে দেবে। এই নিয়ে ভীষণ মন খারাপও হয়েছে ধারার, কিন্তু ছোট থেকে অবহেলায় জর্জরিত মেয়েটা আর মুখ খোলেনি। যদিও এখন সে বুঝতে পারলো লোকটা মোটেই বুড়ো নয়। প্রচুর গরম লাগছে ধারার, তাই কোনো মতে সোফার কাছে গিয়ে বসে লোকটার কথা মতো শুয়ে পড়লো। তবে শোয়ার আগে পরনের শাড়িটা আলগা করলো ধারা। আগে কখনো এমন ভারী কাচের শাড়ি পরা হয়নি তার, খুব অস্বস্তি লাগছিল এইভাবে থাকতে। ধারা শুয়ে পড়তেই হুট করে শ্রাবণের গুমট কণ্ঠ ভেসে আসলো, লাইট অফ করলে ভয় পাবে। সহসা চোখ ফেরালো ধারা, দেখলো লোকটা ওদিকে ফিরে কথাটা বলেছে। তাকে দেখছে না কেন কে জানে, কিন্তু কথাটা শুনে কিঞ্চিত হাসলো ধারা। সে শুনেছিল শহরের বড়লোকেরা আলো নিভিয়ে ঘুমোয়, তাই সে ধীর কণ্ঠে আওড়ালো, আমি অন্ধকারে ভয় পাই না, আপনি আলো নিভিয়ে দিতে পারেন। এবার পিঠ ফিরিয়ে থাকা শ্রাবণ ওভাবে ভ্রুকুচকে তাকালো। আজব তো, মেয়েটা কি একটু বেশি অদ্ভুত। কথাটা এমন ভাবে বললো যেন অন্ধকারে থেকেই অভ্যস্ত। অত কিছু ভাবার আর সময় পেল না শ্রাবণ। তীব্র মাথা যন্ত্রণায় আর এমন এক কাণ্ড হওয়ায় মেজাজ চরম খারাপ তার। এক লম্বা ঘুমের প্রয়োজন টের পেয়ে চট করে লাইট অফ করে চোখ বুঝলো শ্রাবণ। আপাতত সবকিছু ভুলে গিয়ে আরাম করে ঘুমানোর আয়োজন করে ফেললো, অথচ অন্ধকারের সেই অপছায়া লোকের পিঠটার দিকে চেয়ে তাকিয়ে রইল ধারা। লোকটা কেন তার দিকে পিঠ করে ঘুমিয়েছে, আবার এক বিছানাতেও ঘুমোতে দিল না কেন? তাকে কি অপছন্দ করেছে? ঠোঁট ফুলিয়ে কান্না পেল ধারার, ভয় পেল একটু। ছোট থেকেই তো সে চাচা চাচির অত্যাচারে নির্মম ভাবে জর্জরিত হয়ে আসছে। এসব কথা শুনে অনেকেই তাকে বলতো তার চাচা চাচি তাকে পছন্দ করে না বলে তাকে মারধর করে। এখন কি লোকটাও তাকে মারধর করবে? চিন্তায় ভয়ে আতঙ্কে সারা রাত আর ঘুমাতে পারল না ধারা। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠা শ্রাবণের অভ্যাস, তাই বরাবরের মতো আজও ভোরের আলো ফুটতেই তার চোখ মেলতে শুরু করলো। কিছুক্ষণ ঘুমের রেশ কাটিয়ে উপুর হয়ে গেল সে। এরপর ধীর গতিতে চোখ জোড়া খুলতেই দেখতে পেল এক মোহনার দৃশ্য। জানলার ফাঁক গলে আসা ভোরের ক্ষীণ আলোতে ফুটন্ত এক কিশোরীর মুখশ্রী স্নিগ্ধতার সাথে আলো ছড়াচ্ছে। এক সেকেন্ডের জন্য কিছু বুঝল না শ্রাবণ। খানিক সময় পরে তার সবকিছু মনে পড়লো, আর মনে পড়তেই তৎক্ষণাৎ দীর্ঘশ্বাস ছাড়লো শ্রাবণ। আবারও মনে মনে অসন্তুষ্ট হলো বাবা মায়ের উপর। কি দরকার ছিল এত ছোট একটা মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার? চোখ বুঝে এইসব চিন্তা কাহিল হলে আবারও চোখ মেলে তাকালো শ্রাবণ। গভীর দৃষ্টি ফেললো সোফায় কোনো মতে ঘুমোতে থাকা ধারার দিকে। ধারার গালে পড়ে থাকা এক গোছা এলোমেলো চুল নিঃশ্বাসের সাথে হালকা দোল খাচ্ছে। ঠোঁট জোড়া হালকা খোলা, নিঃশব্দ নিঃশ্বাসটা টের পাচ্ছে শ্রাবণ। সে আরো দেখলো মেয়েটার চোখ বন্ধ থাকার পরও সেই কাজলে ঘেরা পাপড়িগুলো মনে করিয়ে দিচ্ছে গতরাতের থমথমে নীরবতা। শ্রাবণ গতরাতে তাদের মধ্যে হওয়া কথোপকথন মনে করলো, আর বুঝলো মেয়েটা অনেক সহজ সরল, নইলে এক কথাতে সোফাতে শুতে রাজি হবে কেন? আর শ্রাবণের অদ্ভুত আচরণে অবাক হবেই বা না কেন? ধারার তো পৃথিবীকে চেনার, জীবনের মানে বোঝার বয়স হয়নি, অথচ এখন সে তার স্ত্রী। কথাটা ভাবতেই বুকের ভেতর কিছু একটা ছটফট করে উঠল শ্রাবণের। এই যে বিয়ে, এই যে রাত, সবকিছুই যেন ধারার উপর এক নির্মম বোঝা হয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তবুও মেয়েটির মুখের প্রশান্তি দেখে শ্রাবণ একটু হালকা বোধ করলো। মনে হলো হয়তো মেয়েটা একটু স্বস্তিতে ঘুমোচ্ছে, অন্তত এখন। হয়তো এই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে নিরাপদ ঘুম।
আর সেটা যদি হয় তবে সে কিছুটা সান্ত্বনা পেতে পারে। ধারা বেশ জড়সড় হয়ে সোফার দিকে ঘেঁষে ঘুমোচ্ছে। হয়তো আগে কখনো এমন ভাবে এমন জায়গায় ঘুমোয়নি। এক মুহূর্তের জন্য মায়া হলো শ্রাবণের। এভাবে মেয়েটাকে সোফায় ঘুমোতে বলা কি অনুচিত ছিল? তারই বা কি করার? মেয়েটাকে বউ হিসেবে মানতে ইচ্ছে করছে না যে। শ্রাবণ নিঃশব্দে উঠে বসলো, খুব ধীরে, যেন একটা পাতা নড়ানোর শব্দও না হয়। তারপর চুপচাপ জানলার কাছে এসে দাঁড়ালো, চোখে তখন একটু একটু ভাবনার ছায়া। এই কিশোরী এখন আমার দায়িত্ব। আমি চাইলেও এখন আর নির্বিকার থাকতে পারি না। এখন আমার উচিত হবে তাকে আগলে রাখা, তাকে বড় হতে দেওয়া সময়ের মতো ধীরে ধীরে। কিন্তু নরম ভোরের আলোয় দাঁড়িয়ে থাকা শ্রাবণ এই কিন্তুতেই আটকে গেল। জানলার ধারে দাঁড়িয়ে বাইরের আলোর রেখাটিকে মেখে নিতে চাইল। ভেতরের ধাঁধাটাকে, ভাবনাগুলোকে স্পষ্ট করার চেষ্টা করলো, কিন্তু যতই ভাবছিল মনের ভেতর ততই গুটিয়ে আসছিল এক অসম্পূর্ণ বাস্তবতা। এই মেয়েটা এখন তার স্ত্রী, তার ঘরে, তার জীবনে। সে তাকে কোথায় দাঁড় করাবো? এই প্রশ্নগুলো ঘূর্ণির মতো তার মাথায় পাক খাচ্ছিল। শ্রাবণের বন্ধুদের মুখ ভেসে উঠল চোখে, তাদের হাসি, ব্যঙ্গ, অবিশ্বাস। তারা নিশ্চয় বলবে, তুই নাকি এক কিশোরীকে বিয়ে করে এনেছিস। কোনো মেয়ে ছিল না যে একেবারে স্কুলে পড়ুয়া মেয়েটাকে নিয়ে এলি? শ্রাবণের কপাল কুঁচকে উঠল, গলা শুকিয়ে গেল। মনে হলো শরীরের রক্ত যেন গলায় এসে জমাট বেঁধে আছে। ঘুমন্ত ধারার মুখের দিকে আরেকবার তাকালো শ্রাবণ। নিষ্পাপ মুখটা দেখে মায়া আর বিরক্তির মাঝে দুলতে লাগলো তার অনুভব। আমি কিভাবে এই মেয়েটাকে পাশে নিয়ে সমাজে দাঁড়াবো আমার পরিচিতির পরিসরে? এটা তো এক অদ্ভুত দৃশ্য হবে। কেবল হাসির খোরাক নয়, এক ধরনের অসম্মান। নিজেকে অদ্ভুত এক বেদনার মাঝে টেনে আনতে লাগলো শ্রাবণ। মনের কোণে রাগ জমছিল বাবার ওপর, এই অবুঝ পরিস্থিতির ওপর, এমনকি নিজের ওপরও। তার মুখ শক্ত হয়ে এলো, চোয়াল আটসাট। একরকম আক্রোশে নিজের নিঃশ্বাস টেনে নিল সে। না, এটা ঠিক না। আমি এমন পরিস্থিতিতে নিজেকে ফেলিনি। এটা আমার কাছে বেছে নেওয়া জীবন নয়। চোখ সরিয়ে নিয়ে এবার পেছনে তাকালো শ্রাবণ। সোফায় ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে নয়, বরং তার সঙ্গে জুড়ে দেওয়া এক অসমতাল সম্পর্কের দিকে। তারপর মনে মনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেল শ্রাবণ। সিদ্ধান্ত নিল সে এই মেয়েটার সাথে এক ঘরে স্বামী স্ত্রীর মতো থাকবে না। না পারবে ভালোবাসতে, না পারবে অধিকার ফলাতে। আলতো করে চোখ বুজে নিচু স্বরে বিড়বিড় করলো শ্রাবণ। মানুষ হিসেবে মায়া দেখানো যাবে, কিন্তু বউ হিসেবে কোনো অনুভূতি আসবে না এই মেয়ের ওপর। শ্রাবণীর বাবা শামিউল শেখ প্রাইমারি স্কুলের একজন প্রধান শিক্ষক। তিনি নিজের সততা, বিচক্ষণতা, মহানুভবতার কারণে পুরো এলাকায় বেশ সমাদৃত। খুব বেশি বড়লোক না হলেও পুরো পরিবার নিয়ে দুবেলা মাছ ভাত খাওয়ার মতো উপার্জন আছে তার। একমাত্র ছেলে শ্রাবণ ও স্ত্রী সালমা বেগমের সাথে তিনি বেশ ভালোই আরামে আয়েশে দিন কাটান। সারাদিন স্কুলে থেকে বিকালে বাড়ি ফেরেন। এরকমই এক বিকেলে তিনি বাড়ি ফিরে জানতে পারলেন গ্রামে তার মামাতো বোন শিলা ক্যান্সারে মারা গিয়েছেন। ছোট থেকে খেলাধুলা করে একসাথে বড় হয়েছিল তারা, তাই ছোটবেলার সেই খেলার সাথেই সম্পর্কে মামাতো বোনের মৃত্যু খবর পেয়ে তিনি ছুটে গিয়েছিলেন মোহনপুর গ্রামে। কিন্তু সেখানে গিয়ে তিনি আরো এক করুণ দৃশ্য দেখলেন। শিলার ভাতিজি ছিল ধারা, মানে শিলা ছিল ধারার ছোট চাচি। আর গ্রামে গিয়ে শামিউল সাহেব ধারাকে দেখে জানতে পারেন মেয়েটাকে তার এই বড় চাচা চাচি মারাত্মকভাবে অত্যাচার করে। ফুলের মতো স্নিগ্ধ এই মেয়েটাকে দেখে তিনি আবেগে আপ্লুত হন। নিজের কোনো মেয়ে নেই শামিউল সাহেবের, অথচ মনে মনে পুষে রাখা কন্যার বাবা হওয়ার লোভটা আবারও জেগে উঠল ধারাকে দেখে। তিনি ধারা চাচা চাচিকে প্রস্তাব দেন যে তিনি ধারার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিতে চান, অথচ ধারাকে দিয়ে বাড়ির সব কাজ করানো তার চাচি নাকচ করেন। শেষে বাধ্য হয়ে টাকার বিনিময়ে ধারাকে নিয়ে এসেছিলেন সামিউল সাহেব। ধারাও ছোট থেকে অন্যের উপর নির্ভর হয়ে চলে বলে কোনো আপত্তি করেনি। নিজেকে ভাসিয়ে দিয়েছে ভাগ্যের সমুদ্রে। আর শহরে আসার পর শ্রাবণের দেশে আসার খবর শুনেই সামিউল সাহেবের মাথায় দারুণ বুদ্ধি জেগে ওঠে। ধারাকে এমনিতেই মেয়ে হিসেবে ভীষণ পছন্দ হয়েছিল তার, তাই ছেলের বউ বানাতে এক বিন্দুও ভাবলেন না। ছেলে দেশে আসার সাথে সাথেই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে পড়িয়ে দিলেন। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেললেন সামিউল সাহেব। তিনি আসলেই জানেন না যে তিনি ঠিক করেছেন কিনা, কিন্তু যা করেছেন ভালোর জন্যই করেছেন। চোখে আঙুল বুলিয়ে আবার চশমাটা পরে নিলেন তিনি। তার সামনে থাকা জামা
জায়নামাজের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। ফজরের নামাজ পড়া শেষ। তারপর মনটা যেন একটু শান্ত হলো, কিছুটা ধীরতায় নিজেকে বোঝাতে লাগলেন, ভুল হোক বা শুদ্ধ, আমি অন্তত ওকে নরক থেকে উদ্ধার করেছি। ছেলেটা যদি বোঝে, সময়ের সাথে যদি ধারা নিজের আত্মবিশ্বাস গড়ে তোলে, তবে এটা হয়তো ঠিক সিদ্ধান্তই হয়ে উঠবে। সামিউল সাহেব জানেন, তিনি সমাজের একজন শিক্ষক। শত শিশুর হাতেই বই তুলে দিয়েছেন তিনি, কিন্তু এই এক মেয়েকে জীবনের সুযোগটা তুলে দিতে চাইছেন। তিনি হঠাৎ খুব দৃঢ় কণ্ঠে নিজেকে বললেন, ভবিষ্যৎ তো কেউ জানে না, আমি কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ যদি নিয়ত ভালো দেখেন তাহলে ফল কখনো মন্দ হয় না। আজকের অস্বস্তি হয়তো কালকের আশীর্বাদ হয়ে উঠবে। বুকে গভীরে জমে থাকা সংশয়ের মেঘ একটু সরল যেন। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন সামিউল সাহেব। দেখা যাক, সময়ই বলবে আমি একজন দায়িত্ববান বাবা ছিলাম নাকি নিছক এক আবেগপ্রবণ মানুষ। কিন্তু আমি বিশ্বাস করি ধারার ভাগ্য এখনো অনেক ভালো কিছু লেখা আছে, শুধু একটু সময় লাগবে। সালমা বেগম হাতে চায়ের পাত্রটা নামিয়ে বারান্দার দিকে এলেন, চোখে মুখে কিছুটা ক্লান্তি, কিছুটা চিন্তার রেখা। ফজরের নামাজ পড়ে উঠেই দেখছেন স্বামী জায়নামাজে বসে অনেকক্ষণ গম্ভীর হয়েছিলেন। ভেবেছিলেন নামাজ শেষ হয়ে উঠে যাবেন, কিন্তু তিনি তখনও বসে। দেখে চোখে একটা স্থিরতা, যেন ভেতরে কোথাও এক দ্বন্দ্ব চলছে। সামিউল সাহেব আকাশের দিকে তাকিয়ে ভাবনার সাগরে ডুবেছিলেন। ঠিক তখনই সালমা বেগম হালকা গলায় বললেন, ঘুম হলো না বুঝি? সামিউল সাহেব ধীরে মুখ ফিরালেন স্ত্রীর দিকে। হালকা হাসি ফুটে উঠল মুখে। ঘুম তো হয়, কিন্তু মন কি সবসময় ঘুমায় বলো? সালমা পাশে এসে বললেন, গলার স্বর একটু থমথমে হয়ে উঠল তার। তিনি বেশ চিন্তিত মুখে বললেন, তুমি ভালো করেই জানো আমি কিছু বলিনি, কখনো তোমার সিদ্ধান্তে বাধা দিই না আমি। কিন্তু সত্যি করে বলো তো, এই বিয়ে এটা কি আমাদের ছেলের জন্য ঠিক হলো? ও কি আদৌ মেনে নেবে? একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার বললেন, শ্রাবণ এখনো কিছু বলে না মানে এই না যে সে মেনে নিয়েছে। আর মেয়েটা, সে তো ছোট্ট এক কিশোরী। একজন মায়ের চোখে আমি বুঝতে পারি ও এখনো বোঝেই না সে কি হয়ে গেছে, কোথায় এসে পড়েছে। সামিউল সাহেব স্ত্রীর কথাগুলো শুনে চুপ করে গেলেন কিছুক্ষণ। তারপর নিচু স্বরে বললেন, জানি তোমার ভয়টা অমূলক নয়, আমিও ভাবিনি যে সব এত জটিল হয়ে যাবে। কিন্তু একটা কথা বলো তো, যদি আমি ওকে না আনতাম, ওই বাড়িতে মার খেয়ে কাজ করে অবহেলায় মরে যেত মেয়েটা। আমি ওকে শুধু আশ্রয় দিইনি সালমা, একটা সম্ভাবনা দিয়েছি, নতুন জীবনের সম্ভাবনা। যদি শ্রাবণ একটু বুঝে, যদি সময়টা ওদের দুজনকে গড়ে তোলে, তাহলে এটাকে ভুল বলা যাবে না। ওদের বয়সের পার্থক্য তাও খুব একটা বেশি না, তোমার আমার মতোই। সালমা বেগম নীরবে শুনলেন। চোখের কোণে জমে থাকা অশ্রু ঝরল না ঠিকই, কিন্তু ভেতরের ভীতি ও মাতৃত্ব যেন প্রতিটি কথার মাঝে ফুটে উঠছিল। তিনি ফিসফিস করে বললেন, তা ঠিক বলেছ, বয়সের সমস্যা নেই, কিন্তু আমি শুধু আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবি। ও ভালোটাই চাই, ওর ভালোটাই চাই। ও যদি কখনো আমাদের দোষ দিয়ে দেয়। সামিউল সাহেব স্ত্রীর হাত ধরে বললেন, সে যদি কিছু বোঝে একদিন ঠিক বুঝবে। আমরা ওর ক্ষতি চাইনি। আমি নিজে আত্মসন্তানের জন্য যেমন ভাবি, ঠিক তেমনই ধারার জন্য আমার মন কাঁদে। মেয়েটা আমাদের ঘরের ছায়াই থাক, বড় হোক, মানুষ হোক, এটাই চেয়েছি আমি। বাকি পথ আল্লাহ ঠিক করবেন। সালমা একটু হালকা হাসলেন, যদিও চিন্তার রেখাগুলো পুরোপুরি মুছে যায়নি। স্বামীর কথায় একটা দৃঢ়তা ছিল, সেই দৃঢ়তা আবার একটু ভরসা পেয়ে খুঁজলেন তিনি। আচ্ছা, তোমার বিশ্বাস থাকলে আমিও রাখি, কিন্তু আল্লাহ যেন দুইজনকে বুঝ দেয়, একসাথে চলার শক্তি দেয়। সামিউল সাহেব মাথা নেড়ে বললেন, অবশ্যই, সময় সময় সব প্রশ্নের উত্তর দেবে। ভোরের অন্ধকার আলো মিলিয়ে গিয়ে পুরোপুরি সূর্যের দেখা মিলতে পিটপিট করে চোখ মেলে তাকালো ধারা। সারা রাত এক ফোঁটাও না ঘুমিয়ে ক্লান্তিতে রাতের শেষে তার চোখ লেগে এসেছিল, তাই বোধহয় এত দেরিতে ঘুম ভাঙলো ওর। আড়মোড়া ভেঙে উঠে বসতেই তার চোখ ছানা পড়া, কিছুটা চমকে বুকে থুথু দিল ধারা। আয় হায়, এ কোথায় সে, কার ঘর এটা? চোখ ঘুরিয়ে আশেপাশে তাকাতেই তার হৃদস্পন্দন একটু থেমে যেন আবার নতুন করে শুরু হলো। কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হঠাৎই রাতের দৃশ্যপট চোখের সামনে খেলা করতে লাগলো। মনে পড়ে গেল কার ঘর, কেন এখানে, কিভাবে সবকিছু মনে পড়তেই নিজেকে সামনে সোফায় সোজা হয়ে বসলো ধারা। তার এখন ঠিক কি করা উচিত ভেবে পেল না। নিজেকে গুছিয়ে সোফার এক কোণে চুপচাপ বসে গেল ধারা। কিন্তু এখন তার করণীয় কি?
এই নীরব সকালে ভেতরে চলছিল এক রাস চিন্তার ঘুরপাক। ধারা যখন আকাশ পাতাল নিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই খট করে বাথরুমের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। ধারা সতর্কতার দৃষ্টিতে তাকাতেই চোখে পড়ল সদ্য গোসল সেরে বেরিয়ে আসা এক পুরুষ অবয়ব। প্রথমে বিছানায় রাখা ফোনটা হাতে নিল সে, তারপর নিষ্পৃহ ভঙ্গিতে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ধীরে ধীরে ঘরের মধ্যে হেঁটে বেড়াতে লাগলো। এক হাতে তোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলো শ্রাবণ, আর অন্য হাতে মোবাইল ধরে কি যেন দেখছিল। সাদা ট্রাউজার পরা সেই শরীরের ওপরে কোনো পোশাক নেই, ভেজা গা থেকে গড়িয়ে পড়ছিল পানির কণা। অদ্ভুত এক ঘোর লাগা দৃশ্য। শরীর জুড়ে জলকণার চিকচিক ছটা, সূর্যের কিরণে ভেজা চুল ও বুক যেন ঝিলমিল করছে। ধারার চোখ আটকে গেল সেই দৃশ্যপটে। ভেতরে কোথাও যেন কিছু কেঁপে উঠল। এভাবে কোনো পুরুষকে প্রথমবার দেখছে সে। শ্রাবণের ভেজা বুকের দিকে কেন যেন খুব লজ্জা লাগলো তার। বুকের ভেতর লজ্জার অস্বস্তির কোমর জমে উঠল যেন। নিঃশ্বাস আটকে গেল। আবিষ্কার করলো লোকটাকে অনেকটা সুন্দর, মারাত্মক ফর্সা লাগছে। ঠিক তখনই শ্রাবণ চোখ তুলে তাকালো তার দিকে। এক সেকেন্ডের জন্য চোখে চোখ পড়ে গেল তাদের দুজনের। ধারা যেন হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেল, অথচ বিরাট স্বাভাবিক ভঙ্গিতে শ্রাবণ জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ধারা যেন নিজের নিঃশ্বাস খুঁজে ফিরছে। এই মুহূর্তটা স্বপ্ন না বাস্তব বোঝার মতো সময় পেত না, তবুও নিজেকে গুছিয়ে নিয়ে জড়ানো কণ্ঠে বলল, জি হ্যাঁ, না মানে জি না। শ্রাবণ ভ্রু কুঁচকে তাকালো। ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সে এক ঝলকে পুরো ধারাকে পর্যবেক্ষণ করলো। আরো বেশি বিরক্ত হলো খানিক। শাড়িটা এলোমেলো ভাবে পেঁচিয়ে বসে আছে, তাতে সে যেন আরো ছোট, আরো বেখাপ্পা লাগছে। শাড়ি যদি পরতেই না পারে তাহলে পরে কি দরকার? মনে মনে বিরক্ত হলো শ্রাবণ। এই যে বাচ্চাদের মতো শাড়ি পেঁচিয়ে জড়সড় হয়ে বসে আছে, এসবের মানে হয়? আরেকটা বিষয় ওর চোখে পড়লো, অতিরিক্ত সাজগোজ করেছে পিচ্ছিটা। মুখে ফাউন্ডেশনের পুরো আস্তরণ, ঠোঁটে টুকটুকে লিপস্টিক। এমন করে সাজার দরকারটা কি ছিল? আর কাল রাতে ফ্রেশ হয়নি কেন মেয়েটা? ভেতরে ক্রমশ জমে ওঠা চরম বিরক্তি আর বিতৃষ্ণা নিয়েই মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেললো শ্রাবণ। হঠাৎ করে বলে উঠল, তোমার কি কোনো সালোয়ার কামিজ বা গাউন এমন কিছু নেই? ধারা এক মুহূর্তের জন্য বুঝলো না। হুট করে এমন প্রশ্ন আশা করেনি যে। এরপর একটু সময় নিয়ে বলল, সালোয়ার কামিজ আছে, কিন্তু ওগুলো তো পুরনো। দ্বিতীয় বাক্যটাকে গুরুত্ব দিল না শ্রাবণ, সাথে সাথে খ্যাক করে বলে উঠল, এই মুহূর্তে বাথরুমে যাও, গোসল করে সালোয়ার কামিজ পরবে তুমি, আর খবরদার কোনো সাজগোজ করবে না, কথা বুঝতে পেরেছ? ধারা বাধ্যের ন্যায় ওপর নিচ মাথা নেড়ে বলল, বুঝেছে। শ্রাবণ এবার টি শার্ট পরে নিল। ধারা এক পলক সেদিকে তাকিয়ে মিনমিন করে জিজ্ঞাসা করলো, আমি কি চুড়ি নুপুরে খুলে ফেলবো? শ্রাবণ ভ্রুকুচকে ধারার হাত ও পায়ের দিকে তাকালো। সরু চোখে তাকিয়ে গম্ভীর বিরক্তিতে আদেশ ছুড়ে দিল, হ্যাঁ অবশ্যই। চুড়ি আর নুপুরের শব্দ অসহ্য লাগছে। ধারা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো শ্রাবণীর দিকে। তাকে তো বলা হয়েছিল স্বামীরা সাজগোজ পছন্দ করে, এই লোক বুঝি পছন্দ করে না? কিছু একটা ভেবে হঠাৎই উঠে দাঁড়ালো ধারা। শরীরে এমন অবশ, মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরছে। তবুও সে স্থির চোখে তাকালো বাথরুমের দিকে। কিছুটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ধীরে ধীরে পা বাড়ালো সে। শ্রাবণের গা থেকে আসা বেলি ফুলের গন্ধ, ঘরের ভেজা বাতাস আর আয়নার সামনে ঝুলতে থাকা তার কয়েকটি টি শার্ট, সবকিছু মিলিয়ে বাতাসটা ভারী লাগছে তার কাছে। একটু অস্বস্তি হচ্ছে।